এদিকে ঈদের আগে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা দিল শুভেন্দু। তবে কি বাংলাদেশের ভাগ্য লিখতে যাচ্ছে পশ্চিমবঙ্গ? হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনাকে সরিয়েছে, পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো। এবার কপাল খুলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতার সিংহাসন দখল করল নরেন্দ্র মোদীর দল বিজেপি। এবার কি তবে দেশে ফিরবেন শেখ হাসিনা? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার নিঃসন্দেহে দলটির জন্য এক বড় অর্জন। বিজেপির এই অর্জনে গেরুয়া শিবিরে যেমন আনন্দ বইছে, তেমনি উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝেও। এই আনন্দের কেন্দ্রে আছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে মমতা প্রত্যাখ্যাত হওয়ার সাথে সাথেই কি তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন মোড় নিতে লাগলো, যেখানে দেশ দুটির সম্পর্কে দৃশ্যমান ইস্যুর চেয়ে অদৃশ্যমান ঝুলে থাকা অনেকগুলো ইস্যু আছে। সীমান্তের ওপাশে যারা জিহাদের হুমকি দিচ্ছে, এ পাশে তাদের প্রতি সহানুভূতিশীল মমতার সরকারি বা কতটা নির্ভরযোগ্য, বিশেষত যখন তৃণমূলের নেতাদের সঙ্গে জুলাই সন্ত্রাসীদের নানা যোগসূত্রের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বহুবার দেখেছি এবং পশ্চিমবঙ্গে এটা তো খোলা আলোচনা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। কলকাতার সিংহাসন দখল করল নরেন্দ্র মোদীর দল বিজেপি। এবার কি তবে দেশে ফিরবেন শেখ হাসিনা? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার নিঃসন্দেহে দলটির জন্য এক বড় অর্জন। বিজেপির এই অর্জনে গেরুয়া শিবিরে যেমন আনন্দ বইছে, তেমনি উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝেও। এই আনন্দের কেন্দ্রে আছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি যেন আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে নতুন এক ত্রাতা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর শেখ হাসিনার নেতাকর্মীদের এমন খুশি হতে দেখা গিয়েছিল, যদিও সে আনন্দ বেশি দিন টেকেনি। বিজেপির জয়ও কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের জন্য কান্না হয়ে দাঁড়াবে? দর্শক, পশ্চিমবঙ্গ বিধানসভার 293টি আসনের মধ্যে 206টি আসনে জয়ী হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীদের এই জয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, তার পেছনে রয়েছে এক জটিল রাজনৈতিক সমীকরণ। 2024 সালের অগাস্টে শেখ হাসিনার পতনের পর সরব অবস্থান নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাকে সেলুট দিয়ে ঢাকা বিমানবন্দরে নামাতে হবে। শুধু তাই নয়, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো তখনও কড়া সমালোচনা করেন শুভেন্দু। তিনি বলেছিলেন পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এ রায় কার্যকর হবে না। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। বিজেপি নেতা শুভেন্দুর এই অবস্থান তাকে আওয়ামী লীগ সমর্থকদের কাছে একজন সহমর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যে মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক বা স্থানীয় মহলে নানা নেতিবাচক আলোচনা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শুভেন্দুর এই অবস্থান ছিল আওয়ামী লীগের জন্য বড় এক প্রাপ্তি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং বিজেপির জয়কে আওয়ামী লীগ সমর্থক ও পলাতক নেতাকর্মীদের একটি বড় অংশ ন্যায্য বিচার হিসেবে দেখছেন। মমতার প্রতি আওয়ামী লীগ নেতাকর্মীদের মনে জমেছিল ক্ষোভের পাহাড়। প্রথম ইস্যুই ছিল তিস্তা নিয়ে। শেখ হাসিনার এক বড় ব্যর্থতা ধরা হয় তিস্তার পানি আনতে না পারাকে। বছরের পর বছর ধরে তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর অবস্থান ধরে রেখেছিলেন মমতা। শেখ হাসিনার পতনের পেছনে যে কয়েকটি বড় কারণ ধরা হয়, সেখানেও তিস্তা রয়েছে। ফলে মমতা নিজেকে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভিলেন হিসেবে দাঁড় করিয়েছিলেন। তাই মমতার পতনে গেরুয়া শিবিরের মতো খুশি আওয়ামী লীগও। এখানেই শেষ নয়, বিজেপি সরকার যখন অবৈধ অভিবাসীদের ভারত থেকে তাড়াতে কঠোর অবস্থান নেয়, তখন মোদীকে কাঠগড়ায় তুলেছিলেন মমতা। বলেছিলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রী, নেতাদের মোদী সরকার আশ্রয় দিয়েছে, ভারত সরকার কেন তাদেরকে অতিথি হিসেবে রাখছে সেই প্রশ্ন তোলেন মমতা। এমন মন্তব্য করে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে শত্রু বনে গিয়েছিলেন মমতা। তাই বিজেপির জয় যেন সেই শত্রুর পরাজয়। তবে দর্শক, মমতার পরাজয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে আনন্দে ভাসছেন, সেখানে কিন্তু মুদ্রার উল্টা পিঠও আছে। যারা আজ বিজেপির জয়ে আনন্দ করছেন, তারা কি ভেবে দেখেছেন আগামী দিনের সমীকরণ কি হতে পারে? প্রথমেই যদি শেখ হাসিনার কথা বলি, বর্তমান
বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক সমীকরণ, সেখানে শেখ হাসিনার ফিরে আসা এক দুরাশা। তারেক রহমানের বিএনপি সরকার ইতিমধ্যে 2.5 মাস পার করে ফেলেছে। ভারতের সঙ্গে স্বাভাবিক হচ্ছে সম্পর্ক। মোদী সরকার শেখ হাসিনাকে নিয়ে বাজি ধরবেন, সেই সমীকরণ এখন পুরোপুরি অকার্যকর। বরং শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারত নিজেই এখন বিরক্ত। শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনা ভারতের মাটিতেই থাকবেন, কিন্তু ভারত তাকে আর আপাতত প্রাসঙ্গিক করে তুলছে না। দর্শক, রাজনীতিতে বন্ধুর চেয়ে প্রয়োজন বা স্বার্থ সবসময় বড় হয়ে দাঁড়ায়। বিজেপির মূল রাজনৈতিক এজেন্ডার অন্যতম হলো অবৈধ অভিবাসন রোধ। বাংলাদেশি অনুপ্রবেশকারী এই তকমাটি ব্যবহার করেই বিজেপি বহু বছর ধরে ভোটের রাজনীতি করেছে। এখন যেসব আওয়ামী লীগ নেতাকর্মী কলকাতায় অবস্থান করছেন, তারা যে সেই এজেন্ডার শিকার হবেন না তার নিশ্চয়তা কি? বিজেপি যদি ক্ষমতায় থাকে এবং তাদের মূল আদর্শ যদি হয় হিন্দুত্ববাদ ও কঠোর জাতীয়তাবাদ, তবে রাজনৈতিক আশ্রয়ে থাকা এই মুসলিম নেতাকর্মীদের তারা কতদিন বন্ধু হিসেবে রাখবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সময়ের প্রয়োজনে এই নেতাকর্মীদের পুশব্যাক করা বা কোনো এক সময় তাদের রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করা খুব অস্বাভাবিক কিছু নয়। আজকের বন্ধু কালকের বোঝা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে বাইরের লোক বা উদ্বাস্তু নিয়ে যে সামাজিক বা অর্থনৈতিক ভীতি আছে, বিজেপি যদি সেই ভীতিকে ব্যবহার করে তাদের জনপ্রিয়তাকে ধরে রাখতে চায়, তবে পলাতক নেতাকর্মীদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে পরিস্থিতিটা অনেকটা দোদুল্যমান। একদিকে শেখ হাসিনার কর্মীরা শুভেন্দু অধিকারীর এই জয়কে নিজেদের বিজয় বলে উদযাপন করছেন, অন্যদিকে তারা ভুলে যাচ্ছেন যে তারা এমন একটি দলের আশ্রয়ে আছেন যাদের আদর্শের ভিত্তি হলো অনুপ্রবেশকারীর বিরোধিতা। এখন সময় বলবে এই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে নাকি রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা তাদের জন্য নতুন কোনো দুঃস্বপ্নের দরজা খুলে দেবে। পলাতক নেতাকর্মীদের আনন্দ হয়তো সাময়িক, কিন্তু তাদের টিকে থাকার সংগ্রামটি যে অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তা বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি বলে দিচ্ছে। হয়তো দিন শেষে তারা কেবল একটি রাজনৈতিক খেলার গুটি হিসেবেই ব্যবহৃত হবেন, আর তাদের ভাগ্য নির্ধারণ হবে দিল্লির নীতি নির্ধারকদের টেবিলে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। রাজাকারের নদী পাকিস্তানের অবৈধ সন্তান 30,17,000 ভারতীয় সেনা বিএসএফ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনাকে সরিয়ে পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল। ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতে। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সময় এসেছে বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ফিরে এসেছে, বাংলাদেশে ফিরবে। যত মন্দির চট্টগ্রামে, বরিশালে, রংপুরে, লালমনিরহাটে ভেঙেছে, প্রতিদিন নেতৃত্বে নতুন ভাবে সাজাবো রমনা কালী মন্দিরের মতো। আপনারা দেখতে থাকবেন। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতে। এটা অবৈধ। একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। মার্ক জুকারবার্গ আজকে স্বীকার করছেন একাধিক আছে সম্বিতগত অভিযোগ করেছেন। এরা মোদিজিকে হিংসা করতে গিয়ে ভারত বিরোধী হয়ে পড়েছে। আগের সরকার এরা মোদিজিকে হারাতে না পেরে খটাখট অনেক কিছু বলে ফাইনালি মোদিজিকে হারাতে না পেরে এরা এখন ভারত বিরোধী হয়ে গেছে। বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোচাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখাবো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির গেরুয়া সুনামিতে ভেসে গেল তৃণমূল কংগ্রেসের নীলদুর্গ। পদ্মফুলের জোয়ারে একেবারে নেতিয়ে পড়েছে ঘাসফুল। এর মধ্য দিয়ে বাংলাদেশের লাগোয়া ভারতের এই রাজ্যে মমতা ব্যানার্জির 1.5 দশকের শাসনের অবসান ঘটল। বিজেপির এই জয়কে কেউ বলছেন কাঠামোগত ওলটপালট, আবার কেউ দেখছেন বিরাট এক আদর্শিক সাফল্য হিসেবে। যে যেভাবেই দেখুক, একটি বিষয়ে সবাই একমত, সেটি হলো বাংলাদেশ এবারের ভোটের মতো অতীতে কখনোই পশ্চিমবঙ্গের নির্বাচনে এত বড় ভূমিকা রাখেনি। একইভাবে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনও বাংলাদেশে এত মনোযোগ কাড়েনি অতীতে। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নির্বাচনে হঠাৎ বাংলাদেশকে ঘিরে এত সব আকর্ষণের কারণ কি, যেটি রাজ্যের জনতান্ত্রিক কাঠামো এতটা বদলে দিয়ে পদ্মফুলের বাম্পার ফলন ঘটিয়েছে? আবার বঙ্গজয়ের পর দৃশ্যত বাংলাদেশ সীমান্তের 3 দিকে এখন শুধু বিজেপি আর বিজেপি, তাতে কি অস্বস্তি বাড়ছে বাংলাদেশ সরকার শীর্ষ মহলের? সে প্রশ্ন উঠছে কারণ বিজেপি সরকার এখনো শপথই নেয়নি, তার আগেই বাংলাদেশের বিএনপি সরকারের শীর্ষ পর্যায় থেকে হুঁশিয়ারিও এসে গেছে। ঢাকায় অনেকের মধ্যে পুশিন আতঙ্ক আর আলোচনা যে বাড়ছে, সেটির মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, পুশিন হলে জবাব দেবে ঢাকা।
প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। অথচ কয়েকদিন আগে খলিলুর রহমান দিল্লি সফরের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বিজেপি সরকার শপথ নেওয়ার আগেই এমন হুঁশিয়ারি কেন দিলেন, সেটিও আবার ঠিক চীন যাওয়ার আগে কেন দিলেন, এমন বক্তব্য খানিকটা বিস্ময় জন্ম দিয়েছে ঢাকার কূটনৈতিক পাড়ায়। অনেকে প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গে মমতা প্রত্যাখ্যাত হওয়ার সাথে সাথেই কি তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন মোড় নিতে লাগলো, যেখানে দেশ দুটির সম্পর্কে দৃশ্যমান ইস্যুর চেয়ে অদৃশ্যমান ঝুলে থাকা অনেকগুলো ইস্যু আছে। 2011 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভাগ্যে একটি আসনও জুটেনি। তখন শূন্য আসন পাওয়া বিজেপি মাত্র 15 বছরে 200 আসনের সীমা অতিক্রম করে ফেলল। ভোট হওয়া 293 আসনের মধ্যে এককভাবে সরকার গঠনের জন্য দরকার ছিল 147টি আসন। সেখানে পদ্মফুল 2/3 আসন নিশ্চিত করে ফেলেছে। সবশেষ তথ্য অনুযায়ী 206টি আসন এখন মোদী বাহিনীর জিম্মায়, আর নিজের ডেরায় পরাজিত হওয়া মমতার তৃণমূল কংগ্রেস ও তাদের জোট পেয়েছে 81টি আসন। দর্শক, ভারতের 4 রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফল বেরিয়েছে সোমবার মানে 4 মে। এর মধ্যে সবার নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। বেলা গড়ানোর সাথে সাথে পদ্মের গেরুয়া ঢেউ যেভাবে সুনামি হয়ে ফিরে আসবে তা অতি বড় বিজেপির সমর্থকও ভাবেনি। গড়ার শুরুর সাথে সাথে কলকাতার কালীঘাটে তৃণমূলের সদর দপ্তরে শ্মশানের নীরবতা নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল কেবল একটি দলের জয় নয়, বরং এটি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। যে গ্রামীণ এবং আধা শহরের ভোট ব্যাংক একসময় মমতা ব্যানার্জির শক্তির উৎস ছিল, আজ সেই ভোটাররাই পরিবর্তনের আশায় বিজেপির দিকে ঝুঁকেছেন। আনন্দবাজারের সাংবাদিক অনিন্দ্য জনের প্রশ্ন রেখেছেন, তার মানে কি পশ্চিমবঙ্গের মানুষ প্রো বিজেপি হয়ে গেছেন? তিনি বলছেন, সেটি নয়, বরং যেটি ঘটেছে সেটি হলো এই ভোটটা ছিল মমতা অর নো মমতা। পশ্চিমবঙ্গের মানুষ নো মমতায় ভোট দিয়েছেন, অর্থাৎ এবারে বিধানসভা নির্বাচন আসলে ছিল প্রত্যাখ্যানের ভোট। এই প্রত্যাখ্যানের পেছনে বিশ্লেষকরা বলছেন মোটা দাগে আছে 5টি কারণ, যেটি আমরা গতকালের ভিডিওতে তুলে ধরেছিলাম। বলেছিলাম মমতার 3 মকে বিজেপি ঘায়েল করেছে নতুন 5 ম দিয়ে। সে কারণের বাইরে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভূমিকা রাখার পেছনে বড় করে আলোচনা হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের কন্ট্রিবিউটিং এডিটর দীপ হালদার মনে করছেন, বিজেপির পশ্চিমবঙ্গ জয় বাংলাদেশও বড় ভূমিকা রাখছে। তার মতে বাংলাদেশের 24 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর হিন্দুদের উপর হওয়া নির্যাতন হোক, কিংবা বাংলাদেশের শিকড়ে থাকা মতুয়া সম্প্রদায়ের ভোট অথবা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কারণে রাজ্যের জনতান্ত্রিক কাঠামো বদলে যাওয়ার ভয়, সবই কাজ করেছে বিজেপির এই জয়। সোমবার দ্য প্রিন্টের মতামত বিভাগে প্রকাশিত বিশ্লেষণে দীপ হালদার লেখেন, মমতার জনপ্রিয়তা যে এবার বড় প্রশ্নের মুখে পড়েছে, তার পিছনে অন্যান্য কারণগুলোর মধ্যে একটি বড় কারণ ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ। 2025 সালের ডিসেম্বরে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে হিন্দু সন্ন্যাসী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তাদের দাবি ছিল বাংলাদেশের দীপু চন্দ্র দাসের হত্যার বিচার। ময়মনসিংহের ভালুকায় 2025 সালের 18 ডিসেম্বর কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় পোশাক শ্রমিক দীপু দাসকে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার খবর বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছিল এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছিল। তখন সে সময় ভারতে বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে হিন্দু সন্ন্যাসীদের পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে সমালোচনা করেন অনেকেই। তখন থেকেই বিজেপির মূল বয়ান ছিল, শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের হিন্দুরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, তেমনি মুসলমানরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারে এবং ভোটার তালিকায় নাম তুলে মমতা ব্যানার্জির বিশেষ নির্বাচনী সুবিধা দিতে পারে। আবার এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে আরেকটি কারণে বাংলাদেশের যে ভূমিকা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেই কারণটি হলো মতুয়া ফ্যাক্টর। 19 শতাব্দীতে পূর্ববঙ্গ, যেটি আজকের বাংলাদেশ, সেখানে হরিচাঁদ ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠিত মতবাদ ভিত্তিক হিন্দু সামাজিক আন্দোলনের অংশ হলো মতুয়া সম্প্রদায়। যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের ব্রিটিশ একাডেমি ইন্টারন্যাশনাল ফেলো অয়ন গুহ দ্য প্রিন্টকে বলেছেন, ভোটার তালিকা থেকে অনেকের বাদ পড়া নিয়ে পশ্চিমবঙ্গের মতুয়াদের মধ্যে হতাশা ছিল। তারপরও যাদের ভোট ছিল তাদের কাছে বিজেপি ছিল প্রথম পছন্দ, কারণ বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী সময়ে হিন্দুদের উপর ব্যাপক সহিংসতা ও নির্যাতন তাদের হিন্দু শরণার্থী হিসেবে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। দীপ হালদার মনে করেন, হিন্দু মুসলিম রাজনৈতিক মেরুকরণ পশ্চিমবঙ্গের বহুত্ববাদী সমাজে আগে সেভাবে কাজ না করলেও প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী রাজ্যের রাজনীতিকে একটি বড় মোড় দিয়েছে এবং বিজেপিকে ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে। আবার পশ্চিমবঙ্গের কোনো নির্বাচন আগে কখনো বাংলাদেশে এত মনোযোগ কাড়েনি বা এটি নিয়ে এতটা আলোচনা হয়নি। নির্বাচনী প্রচারে অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীর নানা বক্তব্যে মাঝে মাঝে বাংলাদেশেও ঝড় তুলেছে। পশ্চিমবঙ্গের ভোটারদের মতোই বাংলাদেশেও আলোচকরা দুভাগে ভাগ হতে দেখা যায়, বিশেষ করে বিজেপি নাকি তৃণমূল, কে জিতলে লাভ বেশি বাংলাদেশে তা নিয়ে। ঢাকার জন্য বহুল কাঙ্ক্ষিত তিস্তা চুক্তিতে বাধা দিলেও মমতার জন্য ঢাকার অনেকের সহানুভূতি দেখা গেছে। সেটি কি শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী বলায়, নাকি দিল্লিতে বিজেপি সরকার তাকে আতিথেয়তা দেয়? নির্বাচনের আগে বিজেপির অবৈধ বাংলাদেশে তাড়ানোর রাজনীতি কিংবা পোষণের পক্ষে প্রচার নিঃসন্দেহে পদ্মার এই পারে অনেককে ভাবিয়ে তুলেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া মন্তব্য সেই ভাবনায় যেন আগুনে ঘি ঢেলেছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছিল হিমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্যের জেরে। সোমবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে বিক্রম মিস্ত্রি বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিব এই প্রসঙ্গে বলেছেন, পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণের বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়।
ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সতর্ক উদ্যোগ নিয়েছে ভারত। বর্তমানে স্থবির হয়ে থাকা 40টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে দিল্লি। তবে বাস্তবতা হলো, দিল্লি ও ঢাকার সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যতই সতর্ক উদ্যোগ নিক না কেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বড় বিজয় ঢাকার নীতি নির্ধারক মহলকেও ভাবিয়ে তুলেছে। তাদের মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে পুশিন ইস্যুটি নিয়ে আলোচনা বাড়ছে। মোদির ভাষায় পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার পর বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর রাজনৈতিক দখলদারিত্বের ম্যাপই পাল্টে গেছে। অভাবনীয় এই জয়ের পর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি তাদের ফেসবুক পেজে লিখেছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। প্রাচীন ভারতে কলিঙ্গ ছিল বিহার এলাকা নিয়ে গঠিত, অঙ্গ গঠিত ছিল উড়িষ্যা এলাকা নিয়ে, আর বঙ্গ মানে বাংলা। বিহার ও উড়িষ্যা রাজ্যের ক্ষমতা আগিয়ে নিয়েছে বিজেপি, এখন বঙ্গ দখলও সারা হলো। বাংলাদেশ ভারত সীমান্তের ম্যাপ দেখলে বোঝা যায়, পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার সঙ্গে সঙ্গে বাংলাদেশকেও দৃশ্যত ঘিরে ফেললো বিজেপি। পূর্বে ত্রিপুরা রাজ্য আগিয়ে গিয়েছিল পদ্ম শিবিরে, পশ্চিমে আসামও তাই। মেঘালয় ক্ষমতায় বিজেপির মিত্ররা। পশ্চিম বাদ ছিল, এখন পশ্চিমবঙ্গেও বিজেপি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ শুধু ভৌগোলিক কারণে নয়, ঐতিহাসিক ভাবেও জড়িত। মজার বিষয় হলো, ভারতের সাথে লাগোয়া সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশের সংসদীয় আসনগুলোতে জামায়াত ইসলামের শক্ত অবস্থান দেখা যাচ্ছে। ফলে অনেকেই মনে করছেন, পুশিন শুধু নয়, সীমান্তের নানা ইস্যু নিয়ে সামনের দিনগুলোতে উত্তেজনা বাড়তে পারে। বাংলাদেশ সরকার উচ্চ মহলেও যে এ নিয়ে কিছু অস্বস্তি শুরু হয়েছে তা বোঝা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায়। ইউনূস সরকার আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষাপট বিবেচনায় অনেকেই মনে করছেন তার কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। খলিলুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদলে কোনো পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এখানে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খুব স্বাভাবিক প্রক্রিয়ায় শুভেচ্ছা জানানোর কথা, কিন্তু তিনি সেটি না করে খানিকটা আক্রমণাত্মক ভঙ্গিতে পুশিন প্রসঙ্গ টেনে এনে দু দেশের সম্পর্ক ভালো করার উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। যেমনটা কিছুদিন আগে ইউনূসের আমলে কিছু উপদেষ্টা করতেন। অবশ্য তখন কয়েকজন উপদেষ্টা ঢাকা না দিল্লি স্লোগান দিতেন, আর কিছু উপদেষ্টা ভারত থেকে চাল আমদানির জন্য বৈঠক করতেন। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে দুই রকম ভাবনা দেখা যাচ্ছে। তবে সম্পর্কটি কেমন হবে তা দেখার আগে পররাষ্ট্রমন্ত্রীর একেবারে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলে ফেলাকে অনেকেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চান না। কারণ খলিলুর রহমান পশ্চিমবঙ্গের আগামী সরকার সম্পর্কে আগাম আশঙ্কা ঠিক সেদিনই প্রকাশ করেছেন যেদিন তিনি চীনের পথে রওনা দিলেন। অথচ গত মাসে খলিলুর রহমান ভারত সফরে গিয়েছেন। সেই সময় দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্ককে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার কথাও শুনিয়েছেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতাও চীন সফর করে এসেছেন। ফলে প্রশ্ন উঠছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় নিয়ে খলিলুর রহমানের বক্তব্যের মধ্যে এত তাড়াতাড়ি যে সংশয়, সন্দেহ, উৎকণ্ঠা প্রকাশ পেল, যেটি কিছুদিন আগেও একেবারে ভিন্ন ছিল, সেটি কি দুদেশের সম্পর্কে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? এমনকি একদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ঠিক উল্টো কথা বলেছিলেন, যেমনটা মঙ্গলবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন। শামা ওবায়েদ বিজেপি জেতার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ। তিনি মনে করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলেও দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এমনকি বিএনপির অনেক সিনিয়র নেতারাও একই ধরনের বক্তব্য দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ তিনি দেখেন না। ঢাকার বিশ্লেষকদের ধারণা, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসায় বাংলাদেশের সীমান্তে দিল্লির কেন্দ্রীয় সরকারের প্রভাব যে বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। এই প্রভাব দুই দেশের মধ্যে জিয়ে থাকা দৃশ্যমান ইস্যুগুলোর সাথে অদৃশ্যমান ইস্যুর ব্যাপারে অস্থিরতা যেমন বাড়াতে পারে, তেমনি এর উল্টোটাও ঘটতে পারে। তবে পুশিন ইস্যু নিয়ে ঢাকার শীর্ষ মহলের মধ্যে যে কিছুটা অস্বস্তি বেড়েছে, সেটি লক্ষণীয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।